উপস্থিত হয়ে অনেক আনন্দ এবং তিনি মনে করেন বহু বছর পর 这个呢也是这个他到这个点儿上。আমার শুভানুধ্যায়ী হিসেবে ওনার কামনা এবং তিনি বলেছেন আপনি যদিও তার চেয়েও ৬-৭ বছর বয়স বেশি কিন্তু আপনি দেখতে অনেক ইয়াং মনে হচ্ছে। You have to come to Bangladesh. চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে। এমন সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি। ফরিং ভাজা, ওকে, বড় চ্যালেঞ্জ ছিল। ফরিং ভাজাও খেতে হয়েছে, মজা লেগেছে, ভালো লেগেছে। আমি এমন রিপোর্টও দেখেছি যিনি জিয়াংসু প্রদেশে গ্রামাঞ্চলে আপনি ওখানে গিয়ে গ্রামীণ ব্যাংক উদ্বোধন করেছেন, ওখানে নারীরা আপনাকে সম্মাননী নারী সার্টিফিকেট দিয়েছেন এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে, বিশেষ স্মৃতি। তো আপনি তাদের জীবন পরিবর্তন করতে পেরেছেন। এখন আপনার এই প্রস্তাবিত ৩ এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত চীনা স্তরের আধুনিকীকরণ তত্ত্ব এর মধ্যে কোনো মিল আছে? অনেক সামঞ্জস্য আছে, বিষয়গুলো তো একই, বিভিন্নভাবে বলা হচ্ছে, একই ধরনের একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, অর্থাৎ একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজকে আমি ১৯ বছর পর আবার বেইজিং আপনার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি, কারণ ২০০৬ সালে যখন আপনি প্রথম চীন সফরের সময় চীনে বাংলাদেশ দূতাবাসে আপনার সাক্ষাৎকার নিয়েছি। তো এবার আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আবার চীন সফর করলেন, বেইজিং এসে আপনার অনুভূতি কি? আমার খুবই ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে, যেমন তোমার সঙ্গে দেখা হলো ১৯ বছর এর মধ্যে চলে গেল, তোমার ছবি দেখলাম, তোমার ছবি এখনো আগের মতোই। থ্যাংক ইউ। কাজে আমার ছবিও দেখালে, তুমি বহুদিন আগে ছবি তোলা, কাজে এগুলো পুরনো স্মৃতিগুলো আসছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আমাদের বহু কাজ একসঙ্গে করেছে, যেমন আমার বন্ধু প্রফেসর দু বহুদিন থেকে এই বিষয়ে উনি উৎসাহ নিয়েছেন, তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ওনার পরিচালনায় চলে। তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে, সে বাংলাদেশে আসলেন উনি বোঝার জন্য, তখন আমাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না, একজন অধ্যাপক হিসেবে দেখার জন্য, শোনার জন্য। সেই যে শুরু হলো, তারপরে এটার প্রেমেই পড়ে গেল, আর ছাড়তে পারে নাই। এটা সারা চীনের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এই কর্মসূচি তারা প্রচার করেছে, গ্রহণ করেছে। তার মাধ্যমে এখানে মাইক্রো ক্রেডিট অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠানও সৃষ্টি হয়েছে, অনেকে এটার অনুকরণ করেছে, যার ফলে অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে। তারা বাৎসরিক সম্মেলন করে, নানা উৎসব করে। তো এগুলো আবার সব মনে পড়ে গেল ওনাকে দেখে। আরও অনেক বন্ধুবান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে। ওই পরিবর্তনটা তাদের নজরে পড়ছে। আগে ছিলাম আমার নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে ঢুকে কি বিপদে পড়লাম সেগুলো বুঝতে চাচ্ছে তারা, কি হবে, কেমন হবে। তো সার্বত্রিকভাবে যেটা হলো, ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন। কাজেই আমাদেরকে এটা আনন্দ দেয় যে এরকম এই পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া, তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারি। কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই, সেখানে অনেক প্রয়োজন, অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে। সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ অনেক বছর পর আবার আপনার সামনে বসে আপনার চোখ দেখে নিজের মনে এখন শান্তি পাচ্ছি। তো আপনাকে ধন্যবাদ। তো প্রফেসর দু, তো তিনি বিশেষ করে আপনাকে উল্লেখ করেছেন এবং আপনার সাথে একটা সাক্ষাৎকার নিতে চেয়েছেন। তো আপনার মনে আপনি কীভাবে প্রফেসর ইউনুসকে মূল্যায়ন করলেন?我们是中国社会科学院农村发展研究所的。সংক্ষেপে বলি, আমি চীনের সমাজবিজ্ঞান একাডেমির গ্রামীণ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষক। দারিদ্র নিয়ে গবেষণার সময় আমরা খেয়াল করেছি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গ্রামীণ ব্যাংকের একটি দল ১৯৭৬ সাল থেকে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে। ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।
আর আমি দারিদ্র্য বিমোচন নিয়ে গবেষণা করি। আমি ভেবেছি আমরা কি তার অভিজ্ঞতা থেকে শিখতে পারি। এ কারণে 1993 সালে আমি বাংলাদেশে যাই। তারপর থেকে ইউনুসের সাথে আমাদের মুখোমুখি যোগাযোগ শুরু। তিনি অনেকবার চীনে এসেছিলেন। আমিও তার কাছ থেকে শেখার জন্য বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছিলাম। তিনি আমাদের প্রকল্পগুলো পরিদর্শন করতে এসেছিলেন, আমাদের প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন এবং অনেক বিদেশি প্রকল্পের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। যদিও তিনি একজন অধ্যাপক, তবে তিনি দরিদ্রদের, বিশেষ করে তার দেশের দরিদ্র নারীদের নিয়ে বেশ উদ্বিগ্ন। আমার চোখে তিনি একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন, আর এই লক্ষ্যেই তিনি সবসময় প্রচেষ্টা চালিয়ে এসেছেন। তিনি যে কেবল শান্তিতে নোবেল পুরস্কারে জিতেছিলেন তা নয়, বিশ্বজুড়ে থাকা দারিদ্র্য বিমোচন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলো কিন্তু অধ্যাপক ইউনুসের ভূয়সী প্রশংসা করে।这么一个的状况。好的，那我一会儿我再问您问题哈，先请刘教授再讲讲他的感受。তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে আপনি গ্রাম অঞ্চলে গরিবদের জন্য যেভাবে ক্ষুদ্র ঋণ যে সিস্টেম চালু করেছেন, এটা শুধু বাংলাদেশ নয় এবং চীন সহ বিশ্বের অনেক দেশের সাথে অনেক দেশের লোকেরা তারা উপকার পেয়েছেন। আমি জানি চীনের ইউননান এবং জিয়াংসু অন্য কিছু প্রদেশে তারাও ক্ষুদ্র ঋণের যে নমুনা করেছেন এবং গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করেছেন। তো আপনি চীনের গ্রাম অঞ্চলের নারীদের জীবন উন্নয়নের জন্য আপনার বিশেষ অবদান আছে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। এখন চীনের এমন সংস্থার উপর আপনার কি ভরসা, কি প্রত্যাশা? প্রফেসর দূর কারণে চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে, যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল, থাকার জায়গার সমস্যা ছিল। এমন সব খাবার খেতে হয়েছে যেসব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি। ফরিং ভাজা, বড় চ্যালেঞ্জ ছিল। ফরিং ভাজাও খেতে হয়েছে, মজা লেগেছে, ভালো লেগেছে। তো নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্র্যটা বোঝার জন্য, চীনের মধ্যে কি পরিমাণ দারিদ্র্য আছে, সেই দারিদ্র্যের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই, সেটা চীনে হোক, বাংলাদেশে হোক, অন্য দেশে হোক। সেটার কি সমাধান আছে? সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা, সেটাকে যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করত, তোমার কাজ তুমি করো, আমি তোমাকে সহযোগিতা করব যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো। বাংলাদেশে যেমন, এখানেও চীনেও তাই, ঘরে নানা রকমের প্রাণী পালন করে, যেগুলো বিক্রি করে, নিজেরা খায়, এরকম। কিন্তু পয়সা নেই, টাকার অভাব। কাজে ওই ক্ষুদ্র ঋণটা ওই কাজে লাগলো, যে টাকাটা হাতে পেলে সেটাকে ব্যবহার করতে পারে। মনে হলো যে তার একটা হাতের মধ্যে একটা শক্তি আসলো, ওই শক্তিটাকে ব্যবহার করে তার জীবন পরিবর্তন করা। মহিলাদের অবস্থা সব জায়গাতে একই রকম, চীনে যেরকম বাংলাদেশে এরকম। চীনে মহিলাদের অবস্থার পরিবর্তন দ্রুত গতিতে হয়েছে, কিন্তু যে সময় আমরা ঘোরাঘুরি করছি চীনে, তখনও অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল মেয়েরা। তো তার মধ্যেও এটুকু সুযোগ পেয়ে তারা যে কি পরিমাণ আনন্দিত হতো, তাদের ছেলে মেয়েরা আমাদেরকে ঘিরে রাখতো, যে এটা খুব মূল্যবান কথা, মূল্যবান মানুষজন এখানে এসছে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া। তো আমার কাছে ভালো লাগতো যে চীন আর বাংলাদেশে কোনো তফাৎ দেখি নাই, একই পরিস্থিতি, একই জায়গা। তো সেটা তিনি বুঝতে পেরেছিলেন, কারণ উনি বাংলাদেশে গেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখেছেন। অনেকে ওনাকে বলেছে চীনে এটা হবে তবে না, এগুলো আমাদের এখানে চলবে না। উনি এটাতে নড়েন নাই এবং শক্তভাবে ছিলেন বলে তার অনেক অনুসারী সৃষ্টি হয়েছে, বহু অনুসারী সৃষ্টি হয়েছে, এবং সেটাকে বিরাট একটা কাঠামো দিতে পেরেছেন উনি। ওটাই ওনার সাফল্য, যে প্রথম সবাই স্বীকার করেছে যে উনি প্রথম এটাকে এনেছেন এবং সরকারকে রাজি করাতে পেরেছেন বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য। তার কারণে বহু প্রতিষ্ঠান, বহু নীতিমালা সৃষ্টি হয়েছে সরকারের, সেই জন্য সরকারের লোকজন এটাকে চেনে ভালো করে। তো সেটাই এটার যে ইম্প্যাক্টটা যেটা হলো, সেটা ওনার নেতৃত্বে সারা দেশে হওয়ার জন্য সম্ভব হয়েছে। আমি এমন রিপোর্টও দেখেছি, যিনি জিয়াংসু প্রদেশে গ্রাম অঞ্চলে আপনি ওখানে গিয়ে গ্রামীণ ব্যাংক উদ্বোধন করেছেন। ওখানে নারীরা আপনাকে সম্মাননী নারী সার্টিফিকেট দিয়েছেন, এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে, বিশেষ স্মৃতি। তো আপনি তাদের জীবন পরিবর্তন করতে পেরেছেন।
তো আপনার মনে একটা বিশেষ মায়া আছে, সেই জন্য দরিদ্র লোকদেরকে সাহায্য করতে পারেন। এবার আপনি চীন সফর করতে এসেছেন, তো বোয়া ফোরামে উপস্থিত ছিলেন, ওখানে ভাষণ দিয়েছেন। আপনার ভাষণে ওখানে চীনা দর্শক এবং অন্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন? খুবই ভালো। আমি যেগুলো বলতে চেয়েছি